শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটির উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর। এর আগে কতগুলি ধারাবাহিক পর্বে আমরা এই টেক্সট পোর্শনের উপর থেকে টেক্সট পোর্শন ধরেই প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকে তার ঠিক পরবর্তী টেক্সট পোর্শন থেকে আমরা 4টি প্রশ্নের উত্তর আলোচনা করব। যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সেকেন্ড সামেটিভের কিছু নমুনা প্রশ্ন উত্তরও পরীক্ষার ঠিক আগে কতগুলি পর্বে আলোচনা করব। আজকে আমরা যে প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব, দেখব উত্তরগুলো কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু প্রশ্নের যে মান রয়েছে অর্থাৎ 3 নম্বর না 5 নম্বর আর সেই সঙ্গে কোন লাইন ধরে রয়েছে তার ভিত্তিতেই কিন্তু আমরা উত্তরের পরিসরটা আগে ভেবে নেব। চলো দেখি আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। তুমি মালা বেচো তো আমি কিনি। এখানে মালা বিক্রি করার এবং কেনার প্রাসঙ্গিকতা কি? দেখো 5 নম্বর রয়েছে। মালা বিক্রি করার এবং কেনার প্রাসঙ্গিকতা কি? তাহলে প্রথম অংশের উত্তর আলাদা আলাদা করেই কিন্তু দুটো প্রশ্নর পার্ট রয়েছে, আলাদা করেই আলাদা প্যারাতে উত্তরগুলি লিখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটিতে আমরা দেখি রাধারানী এবং তার মা তাদের বিষয় আশয় সম্পত্তি সমস্ত কিছু, অর্থ গহনা সমস্ত কিছু হারিয়ে একটি সামান্য কুটিরে রাধারানীর মা সেখানে কায়িক পরিশ্রম করে কোনোভাবে তাদের দিনপাত করতে লাগলেন। রথের দিনে মায়ের অসুস্থতা এতটাই প্রবল হলো যে একান্তভাবেই তার পথ্যের প্রয়োজন হয়ে উঠল। বেশ কিছুদিন ধরেই কিন্তু সে সময় রাধারানী এবং তার মায়ের উপবাস চলছিল, যেহেতু তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন রাধারানী কোনো উপায় না পেয়ে বাগান থেকে বনফুল তুলে কাঁদতে কাঁদতে মালা গেঁথেছিল, রথের মেলায় ওই মালা বিক্রি করে তার বিনিময়ে যা মূল্য পাবে তা দিয়ে মায়ের পথ্যের সংস্থান করবে বলে। সে মতোই বা সে কারণেই মাহেশের রথে যখন রাধারানী উপনীত হয়েছিল, দেখা গেল যে সেই মালা কোনোভাবেই রাধারানী আর বিক্রি করতে সমর্থ হলো না, কেননা প্রাকৃতিক দুর্যোগে রথের মেলা বসতে না বসতেই ভেঙে গিয়েছিল। রাধারানী মনে ক্ষীণ আশা থাকলেও দেখা গেল যে কোনোভাবেই বৃষ্টি থামলো না আর মেলাও জমলো না। তবুও মায়ের পথ্যের সংস্থান করার জন্য যে মালা গেঁথে মালা বিক্রি করার উপায়টি রাধারানী অবলম্বন করেছিল, সেই কারণেই কোনোভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মালাটিকে নিজের কাছ থেকে দূরে সরায়নি, বুকের মধ্যে আগলে রেখেছিল, শুধুমাত্র মায়ের পথ্যের সংস্থান করার জন্য। কাহিনীতে এটাই ছিল রাধারানীর মালা বিক্রি করার প্রাসঙ্গিকতা। এরপর আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে রয়েছে যে মালাটি কেনার প্রাসঙ্গিকতা কি। কাহিনী অনুসারে আমরা পাই যে ব্যক্তিটি রাধারানীকে রথের মেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাত ধরে নিরাপদে তার বাড়ি শ্রীরামপুরের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন, সেই ব্যক্তিটি যাকে কিনা কাহিনীতে আমরা রুক্মিণী কুমার রায় হিসেবে পাই, তিনি নানান কথার ছলে রাধারানীর সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও বুকের মধ্যে আগলে রাখা বনফুলের মালার পেছনে কি কাহিনী বা কি তথ্য রয়েছে তা জেনে নেন। বুঝতে পারেন যে রাধারানী তার অসুস্থ মায়ের পথ্যের সংস্থানের জন্য এই মালা বিক্রি করতে রথের মেলায় এসেছিল, রথ দেখতে কিন্তু নয়। তখন স্বাভাবিকভাবেই রাধারানীকে সাহায্য করার জন্য ব্যক্তিটি তার বাড়ির ঠাকুরের জন্য বা ঠাকুরের যে দেবতার যে মূর্তি রয়েছে তাকে মালা পরানোর যে ইচ্ছে তার মনের মধ্যে ছিল এবং সে কারণেও
যে তিনি মালা খুঁজছিলেন এটা ব্যক্ত করেন, যাতে করে রাধারানী বুঝতে না পারে যে ব্যক্তিটি শুধুমাত্র রাধারানীর সেই প্রতিকূলতায় তাকে সাহায্য করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই যাতে রাধারানী মালাগুলি সেই ব্যক্তির কাছে বিক্রি করতে পারে। এখানেই ছিল সেই ব্যক্তির মালা কেনার প্রাসঙ্গিকতা। অর্থাৎ তিনি যে কিনতে চাইছিলেন, উত্তরটা শেষ, তিনি যে কিনতে চাইছিলেন তার পেছনে শুধুমাত্র যে তিনি তার বাড়ির ঠাকুরের উদ্দেশ্যে অর্থাৎ তাকে পরাবেন বলে তা নয়, মূলত যে কারণটা ছিল রাধারানীকে তার মালার মূল্য প্রদান করে মালা গাঁথার বা বিক্রি করার যে উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করা। এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে, এইটুকুনি অংশ দিয়েই প্রশ্নটা দেওয়া হচ্ছে। রাধারানীর আনন্দের কারণ কি ছিল? আনন্দের সাথে সাথে রাধারানীর মনে কি ভাবনা এসেছিল? প্রশ্নের মান হচ্ছে 5। তাহলে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্যাংশটিতে দেখি, অসুস্থ মায়ের পথ্যের সংস্থানের জন্যই রাধারানী বনফুলের মালা বিক্রি করতে রথের মেলায় উপনীত হয়েছিল, কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য কোনোভাবে সে মালা বিক্রি করে উঠতে পারেনি। কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জলে কাদায় আছাড় খেতে খেতে রাধারানী বাড়ি ফিরছিল যখন, তখনও কিন্তু সেই মালাটিকে তার বুকের আগল থেকে বা বুক থেকে সরায়নি, আগলে রেখেছিল বুকের মধ্যে। এরপর কাহিনীতে আমরা দেখি যে সহৃদয় ব্যক্তিটি রাধারানীর হাত ধরে নিরাপদে তার শ্রীরামপুরের বাড়ির উদ্দেশ্যে তাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি নানান কথার ছলে রাধারানীর সেই বুকের মধ্যে আগলে রাখা বনফুলের মালার পেছনে কি কাহিনী রয়েছে সেটা জেনে নেন। তিনি জানতে পারেন যে রাধারানী তার অসুস্থ মায়ের পথ্যের সংস্থানের জন্যই মালা বিক্রি করতে মাহেশের মেলায় বা রথের মেলায় এসেছিল, কোনোভাবেই রথ দেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু নয়। তাই রাধারানীর সেই প্রতিকূলতায় রাধারানীকে সাহায্য করার জন্য, আবার রাধারানী যাতে দয়া বলে না মনে করে, তাই ব্যক্তিটি তার বাড়ির ঠাকুরকে পরানোর কারণেই যে মালা খুঁজছিলেন সেটি রাধারানীর কাছে ব্যক্ত করেন, এবং সেই হিসেবেই রাধারানী যদি তার মালা বিক্রি করে তো সেই ব্যক্তিটি মালা কেনেন বা কিনতে সক্ষম হন। এই ধরনের মন্তব্য করায় রাধারানী আনন্দিত হয়ে ওঠে। মনে মনে রাধারানী ভাবে যে তাহলে তার মায়ের পথ্যের সংস্থান সে করতে সক্ষম হবে। এটাই ছিল তার আনন্দের কারণ। কাহিনীতে কিন্তু এই একটি জায়গাতেই আমরা রাধারানীকে আনন্দিত অবস্থায় দেখেছি। এরপরে দেখো যে প্রশ্নের দ্বিতীয় অংশটি রয়েছে, আনন্দের সাথে সাথে রাধারানীর মনে কি ভাবনা এসেছিল। রাধারানী তার মায়ের পথ্যের সংস্থান করতে সক্ষম হবে এই ভাবনায় আনন্দিত হয়েছিল ঠিকই, কিন্তু পর মুহূর্তে তার মনে জেগেছিল যে ব্যক্তিটি তাকে সেই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাত ধরে নিরাপদে তার বাড়ি শ্রীরামপুরের উদ্দেশ্যে নিয়ে চলেছেন, তার কাছ থেকে যদি সেই মালার মূল্য গ্রহণ করে তাহলে তার সেটা অনুচিত হবে। রাধারানী সেই ব্যক্তির প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়বে। কিন্তু পর মুহূর্তে বাস্তব বোধ থেকে রাধারানী বুঝতে পেরেছিল মালার মূল্য না গ্রহণ করলে তার মায়ের পথ্যের সংস্থান করা সম্ভব হবে না। সে কারণে মালার মূল্য গ্রহণ করা উচিত, এটাই কিন্তু রাধারানী তার ভাবনায় ধার্য করেছিল। ব্যাস এটুকুনি হলো দ্বিতীয় অংশের উত্তর। এরপরে দেখো আমরা 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে। তাহলে দেখো এতক্ষণ যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করলাম, উত্তরটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু প্রশ্নটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি উত্তরটাকে কোন গতিতে বা কোন দিকে নিয়ে গিয়ে শেষ করব। প্রশ্নটা সবসময় কিন্তু আমাদের মাথায় থাকবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে, কাকে কোথায় কেন দাঁড়ানোর কথা বলা হয়েছে। দেখো এর মান কিন্তু 3। দেখতে গেলে প্রশ্নে কিন্তু 3টে পার্ট রয়েছে, কাকে কোথায় কেন।
তাহলে জিনিসটা যদি গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু এখানে পূর্ণ নাম্বার পাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। তাহলে কি লিখবো আমরা এখানে উত্তরে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্যাংশটিতে আমরা দেখি রাধারানীকে মাহেশের রথের মেলা থেকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যে ব্যক্তিটি সহৃদয়তার সঙ্গে নিরাপদে হাত ধরে তার শ্রীরামপুরের বাড়ির উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে আসছিলেন, সেই ব্যক্তিটিকেই এখানে রাধারানী তার বাড়ির বাইরে শ্রীরামপুরের যে কুটিরে তারা অর্থাৎ রাধারানী ও তার মা আশ্রয় নিয়েছিলেন সেই কুটিরের বাইরেই অপেক্ষা করার কথা বলেছে। এবারে কেন আলাদা প্যারা করেই লিখতে পারো, বেশি আমাদের উত্তরের পরিসর হবে না। এখানে 3 নম্বর রয়েছে, রাধারানী যে রথের মেলায় মায়ের পথ্যের সংস্থানের জন্য মালা বিক্রি করতে গিয়েছিল, রথ দেখতে নয়, এই বিষয়টি সেই সহৃদয় ব্যক্তি জানার পরে রাধারানীর মালা তিনি কেনার ইচ্ছা প্রকাশ করেন। তার বাড়িতে বিগ্রহ রয়েছে অর্থাৎ দেবতার মূর্তি রয়েছে তাকে পরানোর জন্য, যাতে করে রাধারানী ব্যাপারটাকে দয়া বলে না মনে করে। কিন্তু সেই ব্যক্তিটি শুধুমাত্র রাধারানীকে সাহায্য করার জন্যই এই উপায় নিয়েছিলেন বা এই মন্তব্য করেছিলেন, বিগ্রহের প্রসঙ্গ দেখিয়েছিলেন, এটা আমরা বুঝতে পারি। রাধারানীকে তিনি মালার মূল্য স্বরূপ যে অর্থ প্রদান করেছিলেন 4 পয়সা বলে, তা কিন্তু আসলে ছিল 2 টাকা। রাধারানী তা হাতের স্পর্শেই বড় বলে অনুভব করেছিল। পর মুহূর্তে রাধারানীর মনে সন্দেহ জাগে, অন্ধকারের মধ্যেও সেই পয়সাগুলো চকচক করছিল। হয়তো ব্যক্তিটি বা তিনি ভুল করে পয়সার জায়গায় টাকা দিয়েছেন। রাধারানী কিন্তু খুব দ্বিধা বা সংকোচ বোধ করছিল প্রতিনিয়ত সেই মূল্য নিয়ে। ব্যক্তিটি জানান যে নতুন কলের পয়সা বলে সেই অন্ধকারের মধ্যেও পয়সাগুলি চকচক করছিল। এতে রাধারানী সন্তুষ্ট হয় না। বাড়ি গিয়ে আলো জেলে যদি দেখে যে সেই মূল্য পয়সা নয় টাকা, তখন কিন্তু সেই ব্যক্তিটিকে তা ফেরত নিতে হবে। এ কারণেই বাড়ির বাইরে অপেক্ষা করার কথা রাধারানী ব্যক্তিটিকে বলেন। ব্যাস, এটা গেল আজকে 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে, রাধারানীর বাইরে এসে তল্লাশ করার কারণ কি ছিল? বাইরে এসে তল্লাশ করে রাধারানী কি দেখেছিল? 5 নম্বর রয়েছে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু এর আগের অর্থাৎ 3 নম্বর প্রশ্নের মতোই কিছুটা হবে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্যাংশটিতে আমরা দেখি রাধারানীর তার মায়ের পথ্যের সংস্থানের জন্যই মাহেশের রথে যে বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল, রথ দেখতে নয়, এই বিষয়টি যে সহৃদয় ব্যক্তি রাধারানীকে নিরাপদে হাত ধরে তার শ্রীরামপুরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন, জানার পরে সেই মালাগুলি কিনে নিতে চান তার বাড়ির বিগ্রহকে পরানোর জন্য। রাধারানী খুশি হয়, আনন্দিত হয় ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা সংকোচ কাজ করছিল যে ব্যক্তিটি তাকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য করছেন, তার কাছ থেকে মালার মূল্য গ্রহণ করাটা হয়তো তার ঠিক হবে না। কিন্তু মায়ের পথ্যের সংস্থানটা একান্তই প্রয়োজন ছিল বলে মূল্য গ্রহণের ক্ষেত্রে কোনো অসম্মতি প্রকাশ রাধারানী করেনি। কিন্তু পরমুহূর্তেই মালার মূল্য হিসেবে যখন 4 পয়সা বলে ব্যক্তিটি 2 টাকা, কাহিনী থেকে আমরা যেখান থেকে আমরা অবগত হই যে 2 টাকা প্রদান করেছিলেন, রাধারানীর হাতে স্পর্শেই কিন্তু তা অনুভব করে উঠতে পেরেছিল। তাই রাধারানী দ্বিধা বোধ করছিল সেই মূল্য গ্রহণ করতে। এমনকি অন্ধকারের মধ্যেও সেই মূল্য চকচক করছিল বলেও রাধারানী সন্দেহ প্রকাশ করেছিল যে ব্যক্তিটি ভুল করেই হয়তো পয়সার জায়গায় টাকা দিয়ে ফেলেছেন। তাই রাধারানী বাড়ির ফেরার পর ব্যক্তিটিকে অপেক্ষা করার কথা বলেছিল। পয়সার বদলে যদি সেগুলি টাকা হয় তা ফেরত দেবে বলে।
তাই দ্রুতই নিজের বাড়ির ভেতরে ঢুকে আলো জেলে যখন রাধারানী পরীক্ষা করে দেখলো বা আলোতে দেখলো যে সত্যিই সেই ব্যক্তি পয়সা না দিয়ে, 4 পয়সা না দিয়ে 2টি টাকা দিয়েছেন, তখন সেই অতিরিক্ত মূল্য গ্রহণ করার কোনো বাসনা বা ইচ্ছাই রাধারানীর মনের মধ্যে ছিল না। তাই তা ফেরত দেওয়ার জন্য বাইরে এসে সেই ব্যক্তিটির তল্লাশ করতে বা তাকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে। কিন্তু দ্বিতীয় অংশের উত্তর, কাহিনীতে আমরা দেখি যে ব্যক্তিটি মূলত রাধারানীকে সাহায্য করার জন্যই জেনে শুনে 4 পয়সা বলেও 2টি টাকাই দিয়েছিলেন, যে কারণে সে ব্যক্তি কিন্তু রাধারানীর বাড়ির বাইরে সেই মূল্য ফেরত নেওয়ার জন্য আর কোনোভাবেই অপেক্ষমান অবস্থায় ছিলেন না। রাধারানী কিন্তু বাড়ির বাইরে এসে তাই সেই ব্যক্তিটিকে আর কোনোভাবেই খুঁজে পেল না। তাহলে এটা গেল আজকে 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 3 নম্বর আর 4 নম্বরের প্রশ্নটা উত্তর কিন্তু প্রায় কাছাকাছি। আমরা যে লাইন ধরে 3 নম্বর প্রশ্নটা দিয়েছি সেই লাইনের পরে কাহিনীর যে অগ্রসরণ সেটা কিন্তু খুবই কম। যে রাধারানী মেলা থেকে ফেরার পথে, মানে ফিরে আসছে ঠিক সেই সময়ই বলছেন, সেই ব্যক্তিকে বলছে যে তার বাড়ির বাইরে তাকে অপেক্ষা করতে হবে। তারপরে রাধারানী শুধুমাত্র সেই ব্যক্তির কাছে ওই কাপড়ের প্রসঙ্গটা উপস্থাপন করেছে। তারপরে বাড়িতে ঢুকে যেটুকুনি সময় লেগেছে ওই চকমকি ঘষে বাড়ির যে চালের খড়কুটো নিয়ে আলো জ্বালতে, পরীক্ষা করেছে যে পয়সা নয় টাকা, তখনই রাধারানী সেই ব্যক্তিকে ফেরত দেওয়ার জন্য বেরিয়ে এসেছে। তাহলে মাঝখানের যে ওই কাপড়ের প্রসঙ্গটা তো এখানে উত্তরে আসার কথাই নয়, আর আলো জেলে পরীক্ষা করে দেখে বুঝে নিয়েছে, এইটুকুনি প্রসঙ্গ আসবে। তাই 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই কাছাকাছি, মানে উত্তরের পরিসর আমরা পেলাম। তাহলে আজকে এই 4টি প্রশ্ন থাকলো, এর পরবর্তী পর্বে আমরা বাকিটা প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করব।